আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজনীন সুলতানা নিপা, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন হিসেবে আছি হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিক বাংলাদেশ। আপনাদের কাছে আমাদের একজন পেশেন্টকে নিয়ে উপস্থিত হয়েছি। খুবই সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে আপনাদের কাছে এসেছি। সাধারণত আমি কাউকে দেখিনি এটা নিয়ে খুব বেশি কথা বলতে, তো যেহেতু এই বিষয়টা খুব সেন্সিটিভ ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা। আপনারা যখন ট্রান্সপ্লান্ট করতে যান অনেক সময় দেখবেন যে অনেক জায়গায় হয়তো প্রপারলি হিস্ট্রি নিচ্ছে না, হ্যাঁ, বাট কিছু কিছু হিস্ট্রি নেওয়া খুবই ইম্পর্টেন্ট, বিকজ সার্জারির পরে এটার রেজাল্টটা কেমন আসবে অনেক ডিপেন্ড করে এইসব হিস্ট্রির উপরে। যেমন আজকে আমাদের যে পেশেন্ট আছেন ওনাকে নিয়ে আমরা প্ল্যান করেছিলাম। ওনার আপনারা দেখতেই পাচ্ছেন যে কন্ডিশন, একটু মাথাটা নামাবেন ভাইয়া, ওনার প্রায় গ্রেড 6 এর মতো বলনেস। তো আমরা প্ল্যান করেছিলাম যে ওনাকে 4,000 অথবা 4,500 পর্যন্ত গ্রাফট ইমপ্ল্যান্টিং করব। যখন আমরা হিস্ট্রিটা নিচ্ছিলাম, ওনার মেডিকেল হিস্ট্রিগুলো নিচ্ছিলাম, তখনই অ্যাকচুয়ালি ধরা পড়লো যে ওনার খুব স্ট্রং টেন্ডেন্সি আছে কেলয়েড হওয়ার। কেলয়েড সম্পর্কে আপনারা অনেকেই পরিচিত থাকবেন অথবা অনেকেই এটা সম্পর্কে কিছুই জানেন না। কেলয়েড হচ্ছে গিয়ে আফটার কাটিং একটা ইনফ্লামেশনের মতো হয় বডিতে, হ্যাঁ। সাধারণত দেখা যায় যে আপনার ছোটখাটো কোনো কাট থেকে হতে পারে অথবা কোনো সার্জারি হলো আপনার, সেখান থেকে হতে পারে, ইভেন কখনো বার্ন থেকে হতে পারে, কোনো পোকা আপনাকে কামড় দিল সেটা থেকেও দেখা গেল যে অ্যাবনর্মালি কোনো গ্রোথ হয়ে যায় ওই জায়গাটাতে, এবং যেটা পার্মানেন্ট একটা চেঞ্জেস হয় এবং দেখতে ওটা একটু পিঙ্কিশ অথবা ব্রাউনিশ কালার টাইপের হয়, এবং এটা কখনো দেখা যায় যে নর্মালি যেতে চায় না। অনেক সময় আমাদের কাছে পেশেন্টরা আসলে আমরা সেটাকে ডিফারেন্ট ভাবে ট্রিট করি। কিন্তু যাদের এই ধরনের কেলয়েড হওয়ার টেন্ডেন্সি থাকে এবং তাদের ক্ষেত্রে ট্রান্সপ্ল্যান্টটা খুবই একটা রিস্কি হয়ে যায়, রিস্কি একটা সার্জারি হয়ে যায়, বিকজ আপনি পুরো মাথাটায় ইন্টেনশনাল ভাবে আপনি কাট করছেন এবং পিছন থেকে আবার চুল উঠাচ্ছেন, সেটাও ইন্টেনশনালি করছেন, আপনার গ্রাফট এক্সট্রাকশন করছেন। সো তখন কেলয়েড হওয়ার চান্সেস কিন্তু মাথার পিছনে এবং সামনে দুই জায়গাতেই থাকে। তো আমি বলবো যে যাদের আপনাদের এই ধরনের টেন্ডেন্সি আছে, আপনারা সার্জারি করার আগে অবশ্যই ভালো করে ডক্টরের সাথে কনসাল্ট করুন, ওনাদেরকে ব্যাপারটা এক্সপোজ করুন, দেখান। অনেকে থাকেন যে লুকিয়ে রাখতে চান ব্যাপারটাকে, এমন অনেক পেশেন্ট আমরা পেয়েছি যে লুকিয়ে রাখতে চান। তো অনেক কষ্ট করে ওনাদের কাছ থেকে হিস্ট্রি নিয়ে ব্যাপারটাকে বের করতে হয় আমাদের কাছে, মানে আমাদেরকে। তো আপনাদের কারো যদি এরকম টেন্ডেন্সি থাকে অবশ্যই আপনারা গিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করবেন এবং বলবেন যে আপনাদের কেলয়েড হওয়ার টেন্ডেন্সি আছে, অথবা আপনারা বুঝতে পারছেন না বডিতে যে কোনো কাট হওয়ার পরে অ্যাবনর্মাল কোনো হিলিং হলো, অবশ্যই এটা আপনারা দেখাবেন যে ম্যাডাম এটা কি, বা স্যার এটা কি কেলয়েড কিনা। বিকজ সার্জারি আপনি ট্রান্সপ্লান্ট যখন একবার করে ফেলবেন, এটা থেকে আসলে ব্যাক করার তো আর কোনো ওয়ে নেই, একবার আপনার কাট হয়ে গিয়েছে। সো পুরা মাথায় সৌন্দর্যের বদলে আপনার একটা অসৌন্দর্য হয়ে যাবে। সো বেটার আপনার যদি এরকম টেন্ডেন্সি থাকে ট্রান্সপ্লান্টটাকে অ্যাভয়েড করবেন। চলুন ভাইয়ার কেলয়েডটা কি ধরনের আপনাদেরকে একটু হাতটা একটু দেখাবেন। দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ওনার স্টিচ দেওয়া হয়েছিল এবং স্টিচ দেওয়ার পরে এই ধরনের ওনার হিলিং হয়েছে, এবং ওই হাতেও একটা আছে, এটাকে একটু দেখান। ইয়েস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ওনার কাট হয়েছিল এবং এই জায়গাটা সার্জারির পরে ওনার এরকম ভাবে গ্রোথটা এসছে, ঠিক আছে। তো পেশেন্টরা কিন্তু ওইটা সম্পর্কে অ্যাওয়ার্ড থাকে না, যেমন উনি নিজেও ভাবছিলেন হয়তো বা এটা আমার অনেক বড় একটা সার্জারি হয়েছে দেখে এটা হিলিং হওয়ার পর এরকম হয়েছে। ব্যাপারটা আসলে অ্যাকচুয়ালি তা নয়। আমরা যখন পেশেন্টকে বুঝিয়ে বললাম এবং বললাম যে সার্জারিটা আসলে করা পসিবল না, আপনি চাইলে একটু প্যাচ টেস্ট করতে পারেন, পেশেন্ট অ্যাকচুয়ালি সেটা তো রাজি হচ্ছে না। যে যদি ওই প্যাচ টেস্টেও দেখা যায় যে ওনার মানে কেলয়েডটা ডেভেলপ করে যায়, তখন তো ওনার আসলে হিতে বিপরীত হবে। সো উনি আসলে অ্যাকচুয়ালি রাজি হননি আর, এবং আমরাও ওনাকে আসলে নেগেটিভ ভাবেই কাউন্সিলিং করেছি। প্যাচ টেস্ট হচ্ছে গিয়ে জাস্ট পুরো সার্জারিটা না করে আমরা 100 বা 200 গ্রাফট আপনার সবচেয়ে মাথার যে সেন্সিটিভ জায়গাটা সেই জায়গাটায় লাগিয়ে দেখতাম। 3 মাস থেকে 6 মাস ওয়েট করতাম যে ওখানে কেলয়েড হয় কিনা। যদি ওখানে কেলয়েড ডেভেলপমেন্ট হয় দেন আমরা পুরো মাথার সার্জারিটার না করার ডিসিশন নিতাম অ্যাকচুয়ালি। দেন পেশেন্ট যেহেতু রাজি হয়নি, সো আমরা সেটা আর করছি না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের এরকম কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনার সার্জারি করার আগে ভালোভাবে ভেবে চিন্তে ডিসিশন নেবেন এবং ডক্টরের কাছে পরামর্শ করবেন। আমরা যেহেতু আমাদের পেশেন্টের সার্জারিটা করতে পারছি না, সো উনি খুবই আসলে অ্যাকচুয়ালি আপসেট, এবং এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষ অনেক আশা নিয়ে কিন্তু আসেন, হ্যাঁ, অনেক নিরুপায় হয়ে মানুষ আসেন ট্রান্সপ্লান্ট করার জন্য, একটা সার্জারির ভিতর দিয়ে যেতে চান। সো উনি খুব আপসেট। তারপরেও ওনার কাছ থেকে একটু ওনার আসলে কিছু বলার আছে কিনা এই ব্যাপারে, ওনার এক্সপিরিয়েন্সটা চলুন একটু শুনে নিই আমরা। আমি আজকে হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিকে আসছি কনসাল্ট করতে ট্রান্সপ্লান্ট করার জন্য, কিন্তু আসলে আমার কেলয়েডের সমস্যা আছে আমি জানতাম না। ওরা অনেক ভালোভাবে কনসাল্ট করে বুঝতে পারছে যে আমার কেলয়েডের সমস্যা আছে, এই জন্য আমি আপাতত করছি না ট্রান্সপ্লান্টটা। অন্য কোথাও গেলে হয়তো আমাকে করে দিত, কিন্তু এনারা অনেক ভালোভাবে কনসাল্ট করছে, এই জন্য আমি এটা থেকে সরে এসেছি।
আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি এই ধরনের কারো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা হেয়ার ট্রান্সপ্লান্টটা অ্যাভয়েড করবেন। ধন্যবাদ।